দর্শক, কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তিনি থাকছেন না, ভার মুক্ত হলেন। আজকে সারাদিনই গুঞ্জন ছিল যে আজকেই তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হতে চলেছেন। অবশেষে সেটা হলো এবং গুলশানে মিটিং শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা নিশ্চিত করেছেন। আমাদের পক্ষ থেকে তারেক রহমানকে চেয়ারপারসন হওয়ার জন্য অভিনন্দন জানাতেই পারি, তার প্রতি রইল অভিনন্দন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে চেয়ারম্যান হওয়া কেন্দ্রিক বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এই ভিডিওতে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কি অতি আত্মবিশ্বাসে ভুগছে। বিএনপির মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে তারা কাউকে পাত্তাই দেবে না, পাত্তা না দিয়ে হয়তো এরকম অবস্থা হবে নির্বাচনের ফলাফল যে 290টা আসনেও তারা জিতে যেতে পারে। এই অতি আত্মবিশ্বাসে ভোগা, মানে এটা বলছি না যে বিএনপির হাইকমান্ড এরকম আত্মবিশ্বাসে ভুগছে, এরকম কোনো তথ্য রয়েছে, কিন্তু বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিটিসে এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মানে কি বলবো যে ডন্ট কেয়ার ভাবে মনে হচ্ছে যে তাদের মধ্যে একটা বড় আত্মবিশ্বাস কাজ করছে যে আগামী নির্বাচনে তারা কাউকে পাত্তাই দেবে না। এই অতি আত্মবিশ্বাসে ভোগাটা তাদের জন্য ঝামেলার ব্যাপার হয়ে যাবে কিনা, তাদের জন্য বিপদ ডেকে আনবে কিনা, সেই ব্যাপারটায় কয়েকটা পয়েন্ট উত্থাপন করে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব কোন দিকে যাচ্ছে বিএনপি। বাস্তবতার বাইরে গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে আছে, নাকি যে আত্মবিশ্বাসটা তারা পোষণ করছে সেই বাস্তবতা শতভাগ রয়েছে, যেখানে কোনো সন্দেহ নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান। আজকে 9 জানুয়ারি 2026। এই দিনটা বিএনপির রাজনৈতিকভাবে নিশ্চয়ই ইতিহাসে লেখা থাকবে যে এই দিন বিএনপির সর্বোচ্চ নেতা হলেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর পরে তার এই পদে আসাটাই খুব স্বাভাবিক ছিল, তিনি এলেনও। আজকে ঘোষণা দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন করা হয়েছে, এমন কথা জানিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের কিছুক্ষণ আগে এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকটা তথ্য তিনি জানিয়েছেন, সেটা হচ্ছে যে বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের যে শিডিউলটা ছিল সেই সফরটা স্থগিত করা হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে তিনি যাচ্ছেন না। উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কিনা, এরকম ব্যাপার সামনে এসেছিল। সম্ভবত সেই কারণেই নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ 21শে জানুয়ারির আগ পর্যন্ত কোনো ধরনের ক্যাম্পেইনে তিনি হয়তো ঢাকার বাইরে নাও যেতে পারেন। এখন ব্যাপার হচ্ছে যে কয়েকটা পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1 পয়েন্ট, বিএনপির চেয়ারপারসন হলেন আজকে তারেক রহমান। এটা কি নির্বাচনে বেশি লাভজনক হবে, বেশি কাজে দেবে, নাকি তিনি যে অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন সেটা থাকলেই নির্বাচনে বেশি কাজে দিত? কাজে দেয়া বলতে কি বোঝাতে চাচ্ছি এবারের নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী নির্বাচনের যে কোনো ধরনের প্রচারে দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে হবে। দলীয় প্রধান ছাড়া ইচ্ছা করলেই বিএনপি এখন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও ব্যবহার করতে পারবে না। এখন তাদেরকে তারেক রহমানের ছবি ব্যবহার করতে হবে। যে কোনো প্রার্থীর অন্য যে কোনো, তারেক রহমান বাদ দিয়ে, তারেক রহমান তো তার ছবি ব্যবহার করবেনই, তারেক রহমান বাদ দিয়ে বাকি যে 298 জন প্রার্থী কিংবা আরও 10-12 জন যদি বাদ দিই, 280 জন 85 জন যে প্রার্থী, সেই প্রার্থীদের, বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তারা দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের ছবি ব্যবহার করবেন। এখানেই একটা প্রশ্ন যে সদ্য প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া, 31 তারিখে তার ঐতিহাসিক দাফন হলো।
বিএনপি কি কৌশলে খালেদা জিয়ার ইমোশনটাকে কাজে লাগানোর জন্য খালেদা জিয়ার চেয়ারপারসনের জায়গাটা ফাঁকা রেখে নির্বাচন পর্যন্ত অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে রেখে নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার ছবি ব্যবহার এবং খালেদা জিয়ার ইমোশনটা ব্যবহার, যে ইমোশনটা জানাজায় তৈরি হয়েছে, সেই ইমোশনটা ব্যবহার করলে বিএনপি কি বেশি লাভবান হতো, নাকি বিএনপি মনে করছে যে তারেক রহমানকে চেয়ারম্যান করে তার ছবি ব্যবহার করা প্রচারণায় তাকে প্রাধান্য দেওয়াটাই তাদের জন্য লাভবান হবে? এখন তাদের সিদ্ধান্ত অনুযায়ী মনে হচ্ছে যে তারেক রহমান মানে খালেদা জিয়ার ইমোশনটা কাজে লাগানোর চাইতে তারেক রহমানের যে নেতৃত্ব সেটা কাজে লাগালেই তাদের লাভ হবে। এই ভাবনা থেকেই তারা আজকে এই সিদ্ধান্তটা নিয়েছে। এই ব্যাপারটা মানে যদি কিন্তুর ওপরে নির্ভর করতেই পারে, কারণ ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে নির্বাচনী ক্যাম্পেইনে বেগম খালেদা জিয়ার ইমোশনটাকে যদি তারা কাজে লাগাতো তাহলে বিএনপির নেতৃত্বের বাইরেও, বিএনপির ভোটারদের বাইরেও সার্বজনীন অনেক ভোটারের ইমোশনটাকে টাচ করা তাদের জন্য একটু বোধহয় সহজ হতো, যেটা প্রমাণ করেছে বেগম খালেদা জিয়ার জানাজা, ঐতিহাসিক জানাজা, যে জানাজা এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এই ব্যাপারটা তারা হয়তো মনে করেনি। আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা মনে করলে তাদের জন্য আরেকটু লাভজনক হতে পারত। এখন আসি মূল আলোচনায়, যে বিএনপি অতি আত্মবিশ্বাসে ভুগছে কিনা, আগামী নির্বাচনে তারা নির্বাচনী বৈতরণী অনায়াসে পার হয়ে যাবে এরকম আত্মবিশ্বাসে তারা ভুগছে কিনা। বিএনপির সারা দেশে যে প্রচারণা কার্যক্রম কিংবা প্রচারণার স্টাইল কিংবা প্রচারণা করার যে ধরনের পরিকল্পনা এখন পর্যন্ত চোখে পড়েছে, তাতে মনে হচ্ছে যে বিএনপি এই নির্বাচনটাকে হালকাভাবেই নিচ্ছে। অর্থাৎ তারা ভেবেই নিয়েছে এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, এই নির্বাচনে বিজয়ী হয়ে আসা তাদের জন্য কোনো ব্যাপারই না। এরকম দুই চারজনের সঙ্গে কথা হয়নি তা কিন্তু নয়, অনেকের সঙ্গেই ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি এবং কথা বলে তাদের মানসিক টোনটা বোঝার চেষ্টা করেছি। তারা এক ধরনের আত্মবিশ্বাস লালন করছেন মনের মধ্যে, সেই আত্মবিশ্বাসটা থাকাটা পজিটিভ, কিন্তু কখনো কখনো মনে হয়েছে তাদের এই আত্মবিশ্বাসটা অতি আত্মবিশ্বাসে পরিণত হতে পারে। আর অতি আত্মবিশ্বাস কিন্তু সবসময়ই খারাপ। আপনার আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু যদি আপনি নিশ্চিতই হয়ে যান যে আগামী নির্বাচনে আপনি বিপুল ব্যবধানে জিতে যাবেন এবং একক সংখ্যাগরিষ্ঠ তো বটেই, এমনও হতে পারে যে ভূমিধস বিজয় 280-90 আসন বিএনপি পেয়ে যাবে, এই যে ভাবনা, এই ভাবনাটা তাদের জন্য কতটা লাভজনক হবে এটা একটা বড় প্রশ্ন। কারণ ভাবনা যদি এরকম থাকে যে আমাদের মাঠ ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের মাঠ যে কেউ দখল করে যেন না নিতে পারে, সেই জন্য আমাদেরকে অনেক বেশি সজাগ থাকতে হবে, অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি মুভ করতে হবে, অনেক বেশি প্ল্যান করতে হবে। বিএনপির এখন পর্যন্ত আগামী নির্বাচন কেন্দ্রিক, যদিও এখন পর্যন্ত কোনো দলই ইস্তেহার দেয়নি, কিন্তু ইস্তেহার দেওয়ার আগেই তো বোঝা যায়, বিভিন্নভাবে বোঝা যায়, যেখানটায় বিএনপির পার্থক্য গড়ার কথা ছিল কিংবা দরকার ছিল, অন্যান্য দল থেকে যে পার্থক্যগুলো গড়ার দরকার ছিল বিএনপির, সেটা হচ্ছে যে আইকনিক পার্থক্য, আইডিওলজিক্যাল পার্থক্য এবং ক্রিয়েটিভিটির পার্থক্য। বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, ঠিক আছে, কিন্তু কি ঘোষণা করবে সেটা তো তারা জানে। এবার যেহেতু পোস্টার নেই, পোস্টার মারা যাবে না, সেহেতু টোটালটাই নির্ভর করতে হবে ডিজিটাল ক্যাম্পেইনের উপরে। আর ডিজিটাল ক্যাম্পেইন মানে হচ্ছে আপনাকে নির্ভর করতে হবে ফেসবুক এবং ইউটিউবের উপরে। ফেসবুক এবং ইউটিউবে বিএনপির নির্বাচন কেন্দ্রিক অ্যাক্টিভিটিজের জায়গায় আমার মনে হচ্ছে যে একটা বড় শূন্যতা রয়েছে, যে জায়গাটাতে বরং এনসিপির দু একজন প্রার্থী, জামাতের দু একজন প্রার্থী টেকনিক্যালি এগিয়ে রয়েছে। এনসিপি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে পড়েছে, একেবারে মাজায় গামছা বেঁধে নেমে পড়েছে, যেটা বিএনপি এখন পর্যন্ত তারা নেমে পড়েছে এরকমটা দেখিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি একটা রিলস প্রতিযোগিতা করেছিল, যে রিলস মেকিং, তারেক রহমানকে নিয়ে রিলস তৈরি করা হবে।
সেই রিলস মেকিং প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে সেই 10 জনকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হবে। ইন্টারনালি দলের মধ্যে কোন 10 জন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারলো কি পারলো না, ইটস ডাজ নট ম্যাটার। এটা কখনোই নির্বাচনে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে আপনি এই যে 10টা রিলস যদি মনে করেন যে এই 10টা রিলস বিজয়ী হয়েছে এবং তারেক রহমানকে নিয়ে কিংবা বিএনপিকে নিয়ে, বিএনপির নির্বাচনী ভিশন নিয়ে অসাধারণ 10টা কন্টেন্ট তৈরি হয়েছে, তাহলে সেগুলো ফেসবুকে কিংবা ইউটিউবে আমরা দেখতাম। সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। একটা দুইটা যে রিলস চোখে পড়েছে সেই রিলসটা খুবই মানে কি বলবো যে কাঁচা হাতে এআই দিয়ে তৈরি করা রিলস, কাঁচা হাতের এআই দিয়ে তৈরি করা রিলস। এবং বিএনপি মূলত, যদিও বিএনপির অফিসিয়ালি এটা প্রচার করা হচ্ছে না, কিন্তু এক ধরনের ধর্মের নামে ভোট চাওয়া এবং ধর্মের নামে প্রতারণা করা, ভণ্ডামি করা, এই জাতীয় কিছু নাটকের ক্লিপস তৈরি করেছে তারা। আবারও বলছি যে এটা বিএনপির অফিসিয়াল না, কিন্তু সেই ক্লিপসগুলো দেখে বোঝা যায় যে এটা বিএনপির ইনিশিয়েটিভ কিংবা বিএনপির নেতাদের ইনিশিয়েটিভ, যেন ধর্মের নামে ধর্ম ব্যবহার করে ভোটারদের মানে এক ধরনের প্রতারণা করতে না পারে, সেরকম কিছু কন্টেন্ট চোখে পড়েছে। সেই কন্টেন্টগুলোর মান কিন্তু খারাপ না, সেগুলো ভালো, কিন্তু সেগুলো বিএনপি অফিসিয়ালি প্রচার না, সুতরাং সেটাকে আমি বিএনপির প্রচার হিসেবে দেখছি না। এখন পর্যন্ত জামাত ইসলাম এবং এনসিপি, বিশেষ করে জামাতের সঙ্গে জোটের অন্য দলগুলো পিছিয়ে আছে, জামাত এবং এনসিপি নির্বাচনের প্রচারণার দিক থেকে যেভাবে উঠে পড়ে লেগেছে সেইভাবে উঠে পড়ে লাগতে বিএনপিকে এখন পর্যন্ত দেখা যায়নি। বিএনপি একটা বড় দল এবং বিএনপির এই দলের সঙ্গে, যেটা জামাতের সঙ্গে নেই, বিএনপির সঙ্গে প্রচুর সাংস্কৃতিক কর্মী রয়েছে, প্রচুর সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, খুবই মানসম্পন্ন কিছু মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে। সেই জড়িত থাকার ফলে বিএনপির একটা অ্যাডভান্টেজ বিএনপি নিতে পারত, যেটা হয়তো বা নিতে পারে, আমি জানি না, এখন পর্যন্ত চোখে পড়েনি, এই জন্যই বলছি। এটা নিতে পারত যে বিএনপি মানে ফেসবুক এবং ইউটিউবে বিএনপি এমন একটা মানে ব্যাপার তৈরি করবে যেখানে ব্যক্তির প্রচারের চাইতে মানুষের কথা, দলের চাইতে মানুষের কথা, মানুষের স্বপ্ন পূরণের কথা, মানুষের স্বপ্নের পাশাপাশি থাকার কথা, ব্যক্তির স্লোগানের চাইতে মানুষের স্লোগান যখন বড় হয়ে ওঠে এবং একটা কন্টেন্ট যখন মানুষের হৃদয়কে জয় করে নেয়, তখন সেই একটা কন্টেন্ট কিন্তু অনেক বড় মোটিভেশনাল কাজ করে, যে জায়গা থেকে এখন পর্যন্ত বিএনপির ওই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। অনেক উদ্যোগ নেওয়ার স্কোপ রয়েছে নির্বাচন কেন্দ্রিক, যেহেতু ডিজিটাল প্রচার, এবং এই ডিজিটাল প্রচারের এই সুযোগটা, ডিজিটাল অনলাইন আবার অফলাইনে প্রজেকশন, মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে পাড়ায় পাড়ায় এগুলো করার জন্য তৈরি করে রাখতে পারতো, যেটা এখন থেকেই সে ধানের শীষে সরাসরি ভোট না চেয়েও অনেক রকমের প্রচারণা করা যায় এবং মানে টোটাল সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে দখল করে নেওয়া যায় কন্টেন্ট দিয়ে, যে ব্যাপারটা এখন পর্যন্ত আমরা দেখিনি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দখল না থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম বেদখল করে ফেলা, এই দখল না থাকা এবং বেদখল করে ফেলার কারণে 2024-এ আওয়ামী লীগের একটা ভরাডুবি এবং আওয়ামী লীগের ভয়াবহ পতন আমরা দেখেছি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের যুদ্ধের কারণেই আওয়ামী লীগের যে পরাজয়, সেই পরাজয়টার বেশিরভাগ অংশ প্রভাব ফেলেছে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা কিন্তু আওয়ামী লীগ বুঝে ফেলেছিল বলেই তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দিয়েও কিন্তু কাজ হয়নি। যারা পিআর প্রমোশন করতে চেয়েছে তারা কিন্তু ভিপিএন দিয়েও করেছে, এবং ইন্টারনেট বন্ধ করাটাই যে তাদের কাল হয়েছিল সেটাও আমরা সেই সময় দেখেছি। সুতরাং পোস্টার বন্ধ করে নির্বাচন কমিশন যে অপার একটা সুযোগ তৈরি করেছে ক্যাম্পেইনের এবং অসাধারণ কন্টেন্টের, এখন কন্টেন্ট মেকিংয়ের দিক থেকে তো আমার মনে হয় যে স্মার্টনেস বিএনপির সব থেকে বেশি দেখানোর কথা, এরপরে মানে এর সাথে এনসিপিরও স্মার্টনেস দেখানোর কথা। জামাতের কাছ থেকে হয়তো, জামাত যেহেতু শিল্প সাহিত্য সংস্কৃতি এইগুলোর সঙ্গে অতটা ওতপ্রোতভাবে জড়িত নয়, তাদের কাছ থেকে বরং কম পাওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আমার মনে হচ্ছে যে বিএনপির একটা বড় শূন্যতা, এবং এই শূন্যতার কারণেই যে প্রশ্নটা করে বসলাম যে বিএনপি কি অতি
আত্মবিশ্বাসে ভুগছে কিনা যে তারা এই নির্বাচনে অবশ্যম্ভাবীভাবে বিজয়ী হচ্ছে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করছে। কেন এই প্রসঙ্গ আসলো? এই প্রসঙ্গ আসলো সর্বশেষ যে জকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনের পরে বিএনপির এক ডাকসাইটে নেতা, আমি নাম বলতে চাচ্ছি না, তিনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের কারণটা নিয়ে গবেষণা করতে হবে। কেন ছাত্রদল পরাজিত হলো, কেন শিবির পরাজিত হলো। এখনও যদি আপনারা গবেষণা করে ফলাফল হাতে না পান, এখনও যদি না বোঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 5টি পাবলিক ভার্সিটিতে যে আপনাদের পরাজয়, এই পরাজয়ের পরেও যদি আপনারা অতি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে মনে করেন যে এই নির্বাচনে আপনাদের নিশ্চিত জয়, সুতরাং আদা জল খেয়ে নামার কিছু নেই, তাহলে আমার মনে হয় যে প্রতিটা ভুল পদক্ষেপ আপনাদেরকে একটা একটা করে সমস্যায় ফেলবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো দল, শুধু দল না, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, সবার জন্যই অতি আত্মবিশ্বাসটা কিন্তু ভয়ঙ্কর। অতি আত্মবিশ্বাসে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন পর্যন্ত বিএনপি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে কেন তারা হেরেছে তার কারণ অনুসন্ধান করতে পেরেছে বলে আমাদের মনে হয়নি। সেখানে কি তারা আওয়ামী রাজনীতির কাছে হেরে গেছে? সেখানে কি শিবিরের ওপরে ছাত্রলীগ ভর করেছিল? ছাত্রলীগ ভর করে তাদেরকে জিতিয়েছে? যদি ছাত্রলীগ ভর করে শিবিরকে জিতিয়ে দেয়, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভর করেও তো বিএনপির প্রতিপক্ষ জোটকে জিতিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারগুলোতে বিএনপি কতটা সচেতন, সেই সচেতনতার জায়গাতে মনে হয় একটা খাদ আছে, যে জায়গায় তুলনামূলক চিত্রে আমার মনে হয়েছে যে জামাত অনেক বেশি পরিশ্রমী, জামাত অনেক বেশি উদ্যমী এবং জামাত ছুটে বেড়াচ্ছে। জামাতের আমির ওপেন হার্ট সার্জারি করার পরেও, মানে তার হৃদয়ে চিকিৎসা অপারেশন করার পরেও তিনি দেশে বিদেশে ছুটে বেড়াচ্ছেন। কদিন আগে হুট করে একদিনের নোটিসে চলে গেলেন লন্ডনে গিয়ে একদিন মিটিং করে আবার ফিরে আসলেন, আবার গেলেন তিনি সৌদি আরবে। এই যে ব্যাপারগুলো, সৌদি আরবে যদিও গিয়েছেন ওমরা করতে যাচ্ছেন বলে, কিন্তু নির্বাচনের সময় ওমরাই কি একমাত্র কাজ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত, সেটাও একটা বড় ব্যাপার। কদিন আগে জামাতের আমির বললেন যে ভারতীয় এক প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হয়েছিল, যে বৈঠকের কথা গোপন রাখতে বলেছিলেন ভারতের প্রতিনিধি। তার মানে এখান থেকেও তো একটা মেসেজ পাওয়ার কথা যে জামাত অনেক বেশি অ্যাগ্রেসিভলি কাজ করে যাচ্ছে এবং উঠে পড়ে লেগেছে যেন তাদের যে জনপ্রিয়তায় তারা যে পিছিয়ে আছে, তাদের যে কমতি রয়েছে, সেটা তারা বুঝেই তারা কিন্তু সেই কমতি এবং খামতিগুলো পূরণ করার চেষ্টা করছে। যে জায়গায় অপোজিটে দাঁড়িয়ে বিএনপি মনে করছে যে আমার তো প্রচুর জনপ্রিয়তা, আমার বিজয় এমনিই হবে, এমনিই আমরা জিতব এবং 280-90 আসনে জিতে যাব। এই ভাবনাটা যদি সত্যিই নির্বাচনে কাজ করে, তাহলে আমার মনে হয় যে সেটা হিতে বিপরীত হতেও পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এত কথা বিএনপি নিয়ে কেন বলছে? বিএনপি নিয়ে এত কথা বলার কোনো কারণ নেই। তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত যে অবস্থা এবং যে আলোচনাগুলো, একটা ইঙ্গিত বোঝা যায় না যে কে কতটা গুরুত্ব দিচ্ছে, কে কতটা গুরুত্ব দিচ্ছে না। এই যে যেমন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, সেখানে কি বিএনপির আমরা দলগতভাবে কোনো সোচ্চার অবস্থান দেখেছি? সোচ্চার অবস্থান দেখিনি, বরং বিএনপি মহাসচিব মন্তব্য করছেন যে সরকারকে বেকায়দায় ফেলাতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তো সরকারকে বেকায়দায় ফেলাতে বিএনপি নেতাকে মারবে কেন? সেটা তো একটা বড় প্রশ্ন। সুতরাং মানে ওই আলোচনাতে বলেছিলাম যে ওই নেতা যদি বিএনপির নেতা না হতেন, ওই নেতা যদি এনসিপির একজন নেতা হতেন কিংবা জামাতের একজন নেতা হতেন, তাহলে কি পরিস্থিতি হতো, আর বিএনপি নেতা হওয়ার পরে কি পরিস্থিতি হয়েছে, এই দুটোর তুলনামূলক ব্যাপারটা যদি সামনে আনা যায়, তাহলেই বোঝা যায় যে বিএনপির রাজনৈতিক কৌশলে কোথাও না কোথাও একটা বড় খামতি রয়েছে। ভুলে গেলে চলবে না, বিএনপির নামে সবথেকে বড় সমালোচনা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনামলের 15.5 বছরে আওয়ামী লীগ 15.5 বছর অনেক সুযোগ দিয়েছে, সরকার ফেলে দেওয়ার মতো বহু সুযোগ দিয়েছে, 2024-এ না।
তার আগে সরকার ফেলে দেওয়ার মতো বহু সুযোগ দিয়েছে, স্টার্ট ফ্রম বিডিআর বিদ্রোহ। একটা সুযোগও প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কাজে লাগাতে পারেনি। তাদের রাজনৈতিক এক ধরনের দুর্বলতা ছিল, যে দুর্বলতাগুলো এখন যদি তারা কাটিয়ে উঠতে না পারে, তাহলে কাটিয়ে না উঠে তারা যদি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ে, তাহলে কিন্তু সমস্যা দানা বাঁধতে পারে। আগামীতে কে সরকার গঠন করলো, কে সরকার গঠন করলো না, সেটাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা যারা সাধারণ মানুষ, তারা দুই বেলা দুই মুঠো ভাত পেটে জুটলেই হয়, আর একটু নিরাপত্তা পেলেই হয়। আমাদের জীবন নিরাপদ থাকলেই এনাফ। কে রাজনীতিতে বিজয়ী হবে, কে পরাজিত হবে, সেটা ব্যাপার নয়। কিন্তু বিএনপি যে ধারার রাজনীতি এই মুহূর্তে করছে, বিএনপির নামে যে ব্যাপক গণজোয়ার আসার কথা ছিল রাজনৈতিকভাবে, এবং তারেক রহমান ফেরার পরে যে স্ফুলিঙ্গটা আরও বেশি, শুধুমাত্র ওই দিন না, ওই দিনের পরে যে স্ফুলিঙ্গ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা মতো বিএনপির রাজনীতি থেকে সেই স্ফুলিঙ্গটা আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু জনগণের সমর্থনের কথা বলছি না, বলছি বিএনপির প্রকাশভঙ্গিতে কোথায় যেন মনে হচ্ছে যে তারা একটা আয়েশি ভাবের মধ্যে রয়েছে, এবং তারা নিশ্চিত আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করছে। আত্মবিশ্বাসটা কাজ করলে হয়তো তাদের পক্ষে ভালো, আর এই আত্মবিশ্বাসটা যদি হিতে বিপরীত হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে তাদের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ সব সময়, সব কালেই, সব যুগেই, সব মানুষের ক্ষেত্রে, সব জনগোষ্ঠীর ক্ষেত্রে আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অতি আত্মবিশ্বাসটা মারাত্মক ক্ষতিকর। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।